শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়নের একাদশ অধ্যায়ের হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টাকে আমরা আরো ভালোভাবে শেখার জন্য আমার পূর্ণ ক্লাসগুলো দেখবে, তাহলে হাইড্রোকার্বন সম্পর্কে তোমরা খুব সহজে শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের ক্লাসে বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি বুঝতে না পারো, অবশ্যই তোমরা ইউটিউব অথবা ফেসবুকের কমেন্ট বক্সে তোমরা জানাবে। পরবর্তী ক্লাসে আমি ওই বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এসো আজকে আমরা শুরু করি আমাদের জীবাশ্ম এই বিষয়ের উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তাহলে দ্বিতীয় ক্লাসে আজকে আমরা গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আমরা সেখান থেকে আজকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম অ্যালকেন সমূহ। তোমরা অ্যালকেন সমূহ খুব সহজেই ভালো করে শিখেছো যে অ্যালকেন যে যৌগগুলো আছে তাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এটা হচ্ছে সাধারণ সংকেত। আর এই সাধারণ সংকেতের অনুরূপ আমরা কিন্তু প্রত্যেকটা নামকরণ করেছি: মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এই যে জৈব যে হাইড্রোকার্বন গুলো আমরা যেগুলো বলছি, যে সবগুলো আমরা নামকরণ শিখছি শিকল আকারে শিখছি। যেমন আজকে আমি একটু সারসংক্ষেপ তোমাদেরকে একটু দেখাই। যেমন দেখো, তোমাদেরকে আমি বললাম যে তোমরা লেখো তো পেন্টেন। তাহলে পেন্টেন বলো তো কি হবে? C5H কত হবে? 12 হবে। কারণ আমরা জানি যে কার্বন সংখ্যা যদি 5 হয় তার ডাবল করলে 10 হয়, 2 বেশি হবে। কারণ এখানে আমার CnH10+2 তুমি সূত্র দিয়েও এখানে ব্যবহার করতে পারবা, প্লাস তুমি এখানে নিজেও জানতে পারবা যে এটা আসলে অ্যালকেন যৌগ কিনা। যখন তোমাকে যে কোনো সংকেত, যেমন এই সংকেতটাকে দেখো, যদি সিকল করতে বলা হয় তাহলে তুমি সিকল করতে পারবে যে 5টা কার্বন লেখো। এখানে আমি 5টা কার্বন লিখলাম। এবার দেখো, এই 5টা কার্বনে আমরা জানি যে অ্যালকেন যৌগ হচ্ছে একক বন্ধন। আর যখন একক বন্ধন হবে তখন দেখো সবগুলো আমি এখানে একক বন্ধন দেওয়া হলো। এবার একক বন্ধন যখন আমি দেওয়া হচ্ছে এখানে, তখন এবার প্রত্যেকটা হাতে আমি যদি একটা করে হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে দেখো একটি হাইড্রোকার্বন হয়ে গেল। এই যে হাইড্রোকার্বন যেটা হলো, এই হাইড্রোকার্বনে আমরা এখন খুব সহজে বলতে পারবো যে এটা একটা অ্যালকেন যৌগ, কারণ একক বন্ধন আছে। এবার যদি তোমাকে বলা একটা সিকল তৈরি করো, তো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। দেখো তুমি খুব সহজেই একটা সিকল গঠন করতে পারবে। তাহলে এখন যদি তোমাকে আরেকটা যদি যৌগ বলা হয় যে তুমি অক্টেন সম্পর্কে লেখো, তো বা তোমাকে একটা বলা হলো বিউটেন। তাহলে বিউটেনের সংকেত কি? C4H10। এটা হচ্ছে বিউটেন। তাহলে সিকলটা কি হবে দেখো, এবার আমি খুব সহজে কিন্তু আমার গাঠনিক সংকেত পারবো, প্লাস আমি এখন একটা বন্ধন গঠন করতে পারবো। তাহলে সিকলটা হবে কি? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। দেখো, আমার কিন্তু সিকল গঠন করা কোনো কঠিন কিছু না, আমি যে কোনো সময় আমি সিকলটা গঠন করতে পারবো। দ্বিতীয় কথা দেখো, তোমাকে যখনই বলা হবে যে কোনো যৌগ সম্পর্কে, যে এইটা সম্পর্কে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে যে C যদি 11টা হয়, হাইড্রোজেন কয়টা হবে? 24টা হবে। তাহলে দেখো এটা একটা অ্যালকেন যৌগ। তাহলে তুমি দেখো খুব সহজে অ্যালকেন যৌগ চিনতে পারবা। তাহলে অ্যালকেন যৌগ আমরা চেনার সহজ একটা উপায় তোমাদেরকে বলেছি। এবার আমরা শিখবো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। এখন অ্যালকাইল মূলকগুলো কি দেখো, যে অ্যালকাইল মূলক এটাকে আমরা জানি সাধারণত একে আমরা সংকেত হিসেবে প্রকাশ করি CnH2n+1 একটা বন্ড থাকতে হয়। অর্থাৎ এখানে আমি পূর্ব ক্লাসে আমি বলে রাখছিলাম যে অ্যালকেন যৌগ থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয়। তাহলে এখানে আমি গতদিন তোমাদের বলছিলাম যে বলতো তাহলে মিথেন, তাহলে মিথেনের অ্যালকাইল মূলক হবে CH3। যদি বলা হয় ইথেন, ইথেন মানে 2, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে এখানে আমার একযোজী মূলক হবে C2
H5। তাহলে দেখো এইগুলোকে বলা হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল একে আর দ্বারা প্রকাশ করা হয়, এর জন্য নামকরণ হয় অ্যালকাইল, ল দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে অ্যালকাইল মূলকগুলো আমরা এখন সহজেই কিন্তু এগুলো সিম্বল আকারে দেখাতে পারবো। যে অ্যালকাইল মূলকের সাথে যখন আমাদের মনে করো যে এখানে যদি আয়োডিন যুক্ত থাকে, যেমন এটা যদি আমার এরকম থাকে যে C2H5, অথবা এটা থাকলো মনে করো ব্রোমিন থাকলো Br, তাহলে দেখো এটার নাম হয়ে গেল কি, এটার নাম হয়ে গেল, যেহেতু আমার এটা দুইটা কার্বন, তাহলে দুইটা কার্বনকে আমি ভেঙে লিখতে পারি CH3 CH2 বন্ড Br। তাহলে এটার নাম হয়ে গেল, দেখো এখানে দুই কার্বন আছে বলে এর নাম অনুসারে আমার ইথাইল, ইথাইল, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড নামকরণ করা হয়ে গেল। তাহলে আমরা আজকে শিখেছি যে অ্যালকাইল মূলক যেগুলো আছে, এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত এইটা, আমরা যে কোনো সময় আমরা এই মূলকগুলো ব্যবহার করতে পারবো। যেমন দেখো যদি আমি এখানে যদি তোমাদেরকে বলা হয় যে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক হবে C3H7, এইটাকে আমরা বলতে পারবো। তাহলে এটার নাম কি বলতো, এটার নাম যেহেতু 3 কার্বন, তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপাইল, প্রোপাইল, প্রোপাইল মূলক বলা হয় এটাকে। তাহলে দেখো প্রোপাইল মূলক, এখন যদি আমরা এই প্রোপাইল মূলককে যদি আমরা এখন ভেঙে লিখি, তাহলে দেখো CH3 বন্ড CH2 বন্ড CH2, দেখো 3 কার্বন বিশিষ্ট হয়েছে। এবার এখানে যদি আমি একটা হ্যালাইড গ্রুপের কোন সদস্যকে যদি আমরা রাখি, আয়োডিন রাখলাম, তাহলে এটার নামকরণ হয়ে যাবে প্রোপাইল হ্যালাইড বা প্রোপাইল আয়োডাইড বলা যায়। তাহলে এটার নামকরণ হবে প্রোপাইল আয়োডাইড, আয়োডাইড। তাহলে প্রোপাইল আয়োডাইড, বা এটাকে আমরা বলবো প্রোপাইল হ্যালাইড, যেহেতু হ্যালোজেন গ্রুপকে H দিয়ে প্রকাশ করা হয়। আর এই হ্যালোজেন গ্রুপ হতে পারে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এই যৌগগুলোকে আমরা বলবো কি হ্যালাইড, হ্যালাইড। এইগুলোকে আমরা বলবো কি হ্যালাইড বলবো। তাহলে দেখো যে অ্যালকাইল গ্রুপের সদস্যদের আমরা চিনব ঠিক এইভাবে। আগে আমাদের জৈব যৌগে ভালো করতে গেলে, জৈব যৌগ ভালো শিখতে হলে আমাদের চিনতে হবে জৈব যৌগের যে 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 সদস্যগুলো আছে, এই সমগোত্রীয় শ্রেণীগুলো আমাদের জানতে হবে, যে কে কোন গ্রুপের সদস্য, কে কোন গোত্রের সদস্য, সেই সদস্য সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে এখন দেখো তুমি অবশ্যই বলতে পারবে, যেহেতু এগুলোকে হ্যালাইড বলা হয়, এখন আমি যদি তোমাদেরকে একটা সংকেত দিয়ে দিই, যেমন উদাহরণস্বরূপ CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, দেখো এইটার নাম কি তোমরা এখন সহজে বলতে পারবে যে স্যার এইটার নাম হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে এইটার নাম কি প্রোপাইল মূলক। তাহলে এটা দেখো প্রোপাইল মূলক হয়ে গেল, অর্থাৎ এই শ্রেণীর সদস্য হয়ে গেল। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরাই নেওয়া হয়েছে, একযোজী মূলকের সৃষ্টি হয়েছে, অর্থাৎ অ্যালকাইল মূলকের যোজনী সবসময় এক হবে। এবার দেখো এখানে যখন আমি এখানে একটা আয়োডিন দিয়ে দিচ্ছি, তাহলে হ্যালোজেন গ্রুপ দিয়ে দিচ্ছি, তাহলে এইটা মানে কি হ্যালোজেন। তাহলে এই হ্যালোজেন গ্রুপ যখন আমরা দিয়ে দিচ্ছি, তখন দেখো যে হ্যালোজেন গ্রুপের সদস্য যখন অ্যাড করে দিলাম, তখন এটার নাম হয়ে গেল আয়োডাইড। তাহলে আয়োডাইড আর হ্যালাইড শব্দটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এবার দেখো এইটার নামকরণে আমাদের কি হয়ে যাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে এটা বিউটাইল মূলক ছিল, আর এখানে যখন আমি আয়োডিন যোগ করে দিচ্ছি, তখন এখানে বিউটাইল হ্যালাইড বলতে পারবা, আবার বিউটাইল আয়োডাইড বলতে পারবা। তাহলে এই যৌগটার নাম হবে কি বিউটাইল, বিউটাইল। তাহলে বিউটাইল আয়োডাইড, বিউটাইল আয়োডাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অ্যালকেন এবং অ্যালকাইল মূলকের মধ্যে পার্থক্য খুব সহজে বুঝতে পেরেছো। অ্যালকেন সদস্যগুলো আমরা চিনব কিভাবে, আর অ্যালকাইল মূলকের সদস্যদের আমরা চিনব কিভাবে।
তাহলে অ্যালকাইল গ্রুপের সদস্যদের চেনার আমাদের এই কয়েকটা তথ্য আমরা এখানে তুলে ধরেছি। আশা করি এই তথ্যের আলোকে তুমি খুব সহজেই অ্যালকাইল গ্রুপের সদস্যদের চিনতে পারবা যে কারা অ্যালকাইল গ্রুপের সদস্য। আর অ্যালকাইল গ্রুপের সদস্যদের আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি, আজকেও আমি কিছু নমুনা দেখিয়েছি যে এরা কিভাবে অ্যালকাইল গ্রুপের সদস্য হয়। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করব সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে। গতদিন আমাদের আলোচনা শেষ ছিল, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা শুরু করব অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা আজকে ক্লাস করব অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমাদের গত ক্লাসে যদি এখানে আমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আবার আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। শিক্ষার্থীরা, আগে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে এখানে আমরা দুইটা যৌগ পাবো, সেটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। তাহলে আমরা প্রথমে আজকে আলোচনা করব অ্যালকিন যৌগ সম্পর্কে। তাহলে অ্যালকিন যৌগ অর্থাৎ অ্যালকিন যৌগ, এই যে যৌগগুলো আছে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, দুইটি বন্ধন থাকতে হবে এবং বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকতে হবে। তাহলে আমরা এখন আলোচনা করি এসব যে অ্যালকিন যৌগগুলো আমরা এখন এর সাধারণ সংকেত আমরা লিখি সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেত এখানে আমাদের বলছে যে CnH2n, এটাকে আমরা বলবো অ্যালকিনের সাধারণ সংকেত। এবার দেখো যে এই অ্যালকিনের কার্যকরী মূলক, আমাদের কার্যকরী মূলক সম্পর্কে জানতে হবে। কার্যকরী মূলক, তাহলে কার্যকরী মূলক হচ্ছে দ্বিবন্ধন থাকতে হবে। দেখো দুইটা বন্ধন কার্বন কার্বনের মধ্যে অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে দেখো এইটাকে আমরা বলবো কার্যকারী মূলক, তাহলে অবশ্যই এখানে দ্বিবন্ধন থাকতে হবে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এর নামকরণে দেখো আমরা সহজে মনে রাখতে পারবো যে এখানে অ্যালকিন আছে, তাহলে এখানে আমরা এইটা দিয়ে সবসময় এদের নামকরণ আমরা করতে পারবো। তাহলে নামকরণগুলো একটু দেখি। প্রথমে দেখো মিথিন, এখন মিথিন এখানে মিথিলিন মূলক, যেহেতু আমাদের দুইটা কার্বনের মধ্যে দুইটা বন্ধন থাকতে হয়, এই জন্য আমরা দ্বিতীয় কার্বন থেকে শুরু করব। তাহলে আমাদের দ্বিতীয় কার্বন হবে কি ইথিন। দেখো খুব নামকরণ খুব সহজ, ইথিন। তারপরে নামটা হবে প্রোপিন, তারপরে হবে বিউটিন, এরপর একটা নামকরণ হবে পেন্টিন, তারপর একটা হবে হেক্সিন, তারপরে নামকরণ হবে হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 2 থেকে 7 পর্যন্ত কার্বন সংখ্যা দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। তোমরা বাসায় বসে পুরো তোমার ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন সবগুলো তোমরা বাসায় করবা। তাহলে করলে কি হবে, তুমি আরো ভালো শিখতে পারবা, আরো ভালো বুঝতে পারবা। তাহলে আমরা এখন দেখো ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, আমরা এই কয়েকটা কার্বন নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আসি যে সাধারণ সংকেত CnH2n। তাহলে এখানে আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম যে ইথিন অর্থাৎ এখানে দুইটি কার্বনকে বোঝায়। তাহলে দুইটি কার্বন বোঝালে আমরা যে সংকেতে বসাই, n এর মান যদি আমরা বসাই তাহলে এখানে হবে C2H4। তাহলে দেখো এটা ইথিন হয়ে গেল। প্রোপিন C3H6, এটা প্রোপিন। বিউটিন C4H8, তারপর দেখো পেন্টিন C5H10, এরপর দেখো হেক্সিন C6H12, এরপর দেখো হেপটিন C7H14। খুব সহজে দেখো আমরা যৌগগুলো লিখতে পারলাম। তাহলে আমরা অ্যালকিন যৌগ সম্পর্কে খুব সহজেই বলতে পারবো যে কার্বন সংখ্যা যা হচ্ছে তার ডবল হাইড্রোজেন সংখ্যা হলে সেটাকে আমরা অ্যালকিন যৌগ বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজে দেখো যে যৌগগুলো চিনতে হবে। তোমাকে হাইড্রোকার্বন অধ্যায় অর্থাৎ এই 11 অধ্যায় ভালো করতে গেলে তোমাকে যৌগ চিনতে হবে।
আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে যৌগ চেনার উপায়। যদি আজকের ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে শিখো তাহলে আশা করি তুমি জৈব যৌগ অধ্যায়টা খুব ভালো করে অ্যান্সার করতে পারবে এবং জৈব যৌগটা কি বুঝতে পারবে। তাহলে আজকে এখানে দেখো এই যে কার্বন সংখ্যা আমরা সংকেতগুলো লিখেছি, তাহলে এখন দেখো এগুলো শিকল গঠন করার নিয়ম। তাহলে শিকল গঠন করার নিয়ম দেখো, প্রথমটা আমি এখানে একটা গাঠনিক সংকেত তোমাদেরকে দেখাচ্ছি, পাশে গাঠনিক সংকেত দেখাচ্ছি প্লাস এখানে আমরা শিকল গঠনটা তোমাদেরকে দেখাবো। তাহলে এখানে দেখো দুইটা কার্বন, তাহলে এখানে দুইটা কার্বন হলে আমার দেখো দুইটা কার্বন, তাহলে দুই কার্বনের মধ্যে আমার দ্বিবন্ধন আগে থাকতে হবে, কারণ আমার এখানকার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কার্বন কার্বনের মধ্যে অবশ্যই দুইটি বন্ধন থাকতে হবে। তাহলে এখানে যদি আমি দুইটি বন্ধন দিই তাহলে দেখো 1 2 3 4, আমরা গতদিন বলেছিলাম যে তোমার প্রত্যেকটা কার্বনের 4টি করে হাত থাকতে হবে। তাহলে এখন প্রত্যেকটা কার্বনে যদি আমি 4টি করে হাত দিই তাহলে একটা গাঠনিক সংকেত হয়ে গেল। এবার বাকি হাতগুলোকে আমার হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে দেখো এখানে আমি যদি শিকল করি তাহলে আমার সংকেতটা হয়ে যাবে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, তাহলে আমি বলতে পারবো CH2 ডাবল বন্ড CH2। দেখো খুব সহজে আমরা সংকেতগুলো বলতে পারবো। তৃতীয়টা দেখো এখানে আমার কার্বন সংখ্যা আছে 3টা, তাহলে 1 2 3, আমরা সবসময় এইদিকে আমরা দ্বিবন্ধন দিব, দিয়ে এবার আমি প্রত্যেকটা কার্বনের 4টি করে হাত বুঝিয়ে দেব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখো প্রত্যেকটা আমরা হাত 4টা করে হাত বুঝিয়ে দিলাম। কোনো কার্বনের মধ্যে 4টার বেশি বন্ধন হবে না। তাহলে সেই ক্ষেত্রে বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে বাকি হাতগুলোতে যখন আমরা হাইড্রোজেন দিয়ে দিব তখন এখানে আমাদের দেখো একটা গাঠনিক সংকেত চলে আসলো যে CH3। তাহলে প্রথমটাই দেখো 3টা হাইড্রোজেন, তারপরটা দেখো 2টা হাইড্রোজেন, তারপরে 2টা বন্ধন, তারপরে CH2। তাহলে এভাবে করে আমরা যদি প্রত্যেকটা গাঠনিক সংকেত করি তাহলে আমরা খুব সহজে দেখো এর গাঠনিক সংকেত এবং এর যে শিকল গঠনের প্রক্রিয়াটা আমরা খুব সহজে বলতে পারবো। আর এর পরেরটা তাহলে কি হবে দেখো, তোমরাই বলতে পারবা যে CH3, তারপরটা হবে কি, আমরা এটাও একটা গাঠনিক সংকেত করে দেখাই যে 4টা কার্বন 1 2 3 4, তাহলে আমি এখানে একটা দ্বিবন্ধন দিয়ে রাখলাম, এখানে আমি 2টা হাত দিলাম, তাহলে এখানে 1 2 3 4টার বেশি হাত হবে না, এটা আমি পূর্বে বলেছি। এখন দেখো আমি প্রত্যেকটা 4টা করে হাত তোমাদের এখানে বসিয়ে রাখছি, তাহলে এখানে প্রতি হাতে এবার হাইড্রোজেন দ্বারা আমার এখানে পূর্ণ করে দেখাতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে এখানে দেখানো হলো। তাহলে দেখো এবার দেখো প্রথম কার্বনে আমরা এখানে সহজে বলতে পারবো CH3, পরের কার্বনে দেখো CH2, পরের কার্বনে CH, তারপরে দ্বিবন্ধন, তারপরে হচ্ছে CH2। দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝেছো কিনা, খুব সহজে আমরা অ্যালকিন যৌগগুলোকে আমাদের আয়ত্তে আনতে পারবো। এবার পরের গুলো আমরা একটু খেয়াল করি শিকল গঠনের দিকে। এখানে 5 কার্বন, তাহলে 5 কার্বন বিশিষ্ট হলে CH3 CH2, তোমরা গাঠনিক সংকেত করে দেখতে পারো CH2, তারপর দেখো CH দ্বিবন্ধন CH2, এটা 5 কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকিন যৌগের একটা শিকল গঠন করলো। পরেরটা দেখো 6 কার্বন যখন আমরা করব CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, দেখো এটাও কিন্তু আমরা সহজে পেরেছি। এবার দেখো এটা আমরা করতে পারবো যেহেতু এখানে 7টা কার্বন, তাহলে আমার এখানে কার্বন সংখ্যা নির্দিষ্ট থাকতে হবে। তাহলে এখানে আমার হবে কি CH2 CH3 CH2, 2টা কার্বন 3টা কার্বন 4টা কার্বন 5টা কার্বন 6টা আর 7টা কার্বন। তাহলে দেখো এখানে আমার 7টা কার্বন হতে হবে। মাঝে এই মূলকগুলোকে আমরা জানি এগুলোকে বলা হবে মিথিলিন মূলক, মিথিলিন মূলক বলা হয়। তাই একটা একটা করে মিথিলিন মূলক এখানে বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যালকিন যৌগগুলোকে সহজে শিকলে আবদ্ধ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা পরেরটা শিখবো। এবার আমরা শিখবো তাহলে দেখো যে তোমরা এখন খুব সহজেই অ্যালকিন যৌগকে সম্পৃক্ত করতে পারবে। তাহলে আমরা গতদিন আমরা অ্যালকেন শিখেছিলাম, আজকে আমরা অ্যালকিন যৌগের যে নিয়ম কানুন সেগুলো আমরা শিখেছি। এবার আমরা শিখবো অ্যালকাইন যৌগ। প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা এই যৌগগুলোকে ভালো করে চিনতে পারো তাহলে অবশ্যই তুমি এই যৌগগুলোকে নামকরণের মধ্য দিয়ে জৈব যৌগে ভালো করতে পারবে। অ্যালকাইন যৌগ। এবার দেখো আমরা অ্যালকিন যেরকম শিখছি ঠিক দেখো অ্যালকাইন গুলো ঠিক একইভাবে আমরা শিখবো।
আজকে তোমাদের যে পূর্ণাঙ্গ যে যৌগগুলো আজকে চিনাবো, এই যৌগগুলো যদি আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি ভালোভাবে করতে পারো, পরবর্তী ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব যে এই জৈব যৌগগুলো কিভাবে বিক্রিয়া করে, কিভাবে তুমি নিজে থেকে উত্তর দিতে পারবে, সেটা সম্পর্কে আমরা একটা বিস্তারিত ক্লাস করব। আজকে দেখো অ্যালকাইন যৌগ সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা হচ্ছে, এখানে দেখো ইন আছে, কাইন। এই কাইন থেকে আমরা সুবিধার্থের জন্য আইন ব্যবহার করে থাকি। তাহলে আইন যদি ব্যবহার করি আমার যৌগের নামকরণগুলো সহজ হয়ে যাবে। যেমন এখানে আমাদের মনে রাখতে হবে সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেতগুলো আমরা একটু খেয়াল করি যে এখানে সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2। তাহলে দেখো এর সাধারণ সংকেতটা আমাদের খেয়াল রাখতে হবে। আর কার্যকরী মূলক সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকটা হচ্ছে দেখো দুইটি কার্বনের মধ্যে হতে হবে এবং তিনটি বন্ধন থাকতে হবে। এই কার্যকরী মূলকটা আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকতে হবে। এবং দেখো যে অ্যালকাইন যৌগগুলোকে বলা হয় যে এদের মধ্যে তিনটা বন্ধন থাকবে। তাহলে তিনটা বন্ধন থাকবে এবং বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকলে সেই যৌগগুলোকে আমরা বলতে পারবো অ্যালকাইন যৌগ। এখন অ্যালকাইন যৌগগুলো আমরা কিভাবে চিনব? দেখো যেহেতু আমরা বলছি আইন একক, যেহেতু কার্বন কার্বন এখানে ত্রিবন্ধন হবে, এই জন্য আমরা এটা একক প্রথমটা না দিয়ে দ্বিতীয় কার্বন দিয়ে শুরু করি। তাহলে দ্বিতীয় কার্বনের নাম হচ্ছে দেখো ইথাইন। ইথাইন। এবার দেখো তারপরের নাম হচ্ছে কি প্রোপাইন। 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 এবার দেখো ইথাইন, প্রোপাইন, বিউটাইন। বিউটাইন। তারপরে দেখো ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন। তাহলে পেন্টাইন, পেন্টাইন। ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন। তাহলে আমরা এখানে চারটা তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় অবশ্যই করবে। যদি তুমি এই হোমওয়ার্ক সম্বলিত সবগুলো যদি করতে পারো তাহলে জৈব যৌগ সম্পর্কে ভালোভাবে তোমার কাছে আয়ত্তে থাকবে। তাহলে দেখো আমি এখানে চারটা কার্বন দিয়ে বুঝাইছি। ইথাইন মানে দুই কার্বনকে বোঝাই, প্রোপাইন 2-3 কার্বন, বিউটাইন 4 কার্বন, পেন্টাইন 5 কার্বন দিয়ে বোঝানো হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অতি সহজে এইগুলা শিকড় গঠন এবং এদের কার্যকারী গাঠনিক সংকেতগুলো আমরা করতে পারবো। তাহলে ইথাইন মানে হচ্ছে দেখো তোমরা সংকেতগুলো বলতে পারো যে এই সংকেত হবে ইথাইনের সংকেত C2। এখানে যদি এর মান আমরা 2 বসাই তাহলে কি হবে C2H2। দেখো এখানে কার্বন সংখ্যা 2 থেকে আবার 2টা কমে যাচ্ছে। তাহলে এবার দেখো প্রোপাইনে কি হবে, এর মান যদি 3 বসাই তাহলে C3H4। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে যদি আমার এখানে দেখা যায় যে প্রত্যেকটা কার্বন সংখ্যা যা থাকবে হাইড্রোজেন সংখ্যা তার ডাবল থেকে 2 কম হলে সেগুলোকে আমরা অ্যালকাইন যৌগ বলতে পারি। তাহলে বিউটাইন দেখো, বিউটাইন হচ্ছে C4H কত হবে 8, 4 করে 8 আর 2টা কম হবে 6 হবে। তাহলে আমি দেখো সংকেত দিয়েও করতে পারবো, আমি আবার নিজে থেকেও করতে পারবো যে পেন্টাইনের সংকেত। তাহলে এখানে পেন্টাইনের সংকেত যেটা বলা হচ্ছে C5H8। তাহলে দেখো এখানে কার্বন সংখ্যা যদি 5 হয় হাইড্রোজেন সংখ্যা 8 হবে, 2টা কমে যাচ্ছে হাইড্রোজেন। তাহলে আমি সহজে বুঝতে পারছি যে এই যৌগগুলো অ্যালকাইন যৌগ। তাহলে অ্যালকাইন যৌগগুলোকে আমরা এইভাবে খুব সহজেই আমরা এখন নির্ণয় করতে পারবো। তাহলে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যালকেন যেগুলো আছে, তাহলে এখানে আমাদের অ্যালকিন যে যৌগগুলো আছে আমরা অ্যালকিনগুলো যেভাবে নির্ণয় করছি, এবার দেখো যে আমরা সাধারণ সংকেতগুলো লিখছি, তাহলে সাধারণ সংকেত থেকে এবার আমরা দেখো শিকড় কিভাবে গঠন করা যায়। তাহলে শিকড় গঠন করা খুবই সহজ, আর এগুলোকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। অর্থাৎ একই গ্রুপের সদস্য যারা থাকবে তাদের সকলকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। তাহলে আমরা একটু দেখি, এখানে দেখো ইথাইন অর্থাৎ 2 কার্বন যুক্ত যৌগের কথা বলা হয়েছে। তাহলে আমি 2 কার্বন দিলাম, কিন্তু অ্যালকাইন যৌগের মূল বৈশিষ্ট্য হচ্ছে 3টা বন্ধন থাকতে হবে। তাহলে 3টা বন্ধন থাকলে আমি এদের মধ্যে 3টা বন্ধন দিয়ে দিলাম। দিলে এবার দেখো 3টা আর এই একটা 4টা, 3টা একটা 4টা, আমার 4টার বেশি হাত এখানে কিন্তু হবে না। তাহলে বাকি হাতগুলোতে আমি হাইড্রোজেন বসিয়ে দিলাম। তাহলে আমার এখানে যৌগটার শিকড় গঠন হচ্ছে CH ট্রিপল বন্ড CH। তাহলে এটাকে আমরা ইথাইন বলতে পারি বা অ্যাসিটিলিনও বলতে পারি। এবার দেখো প্রোপাইন 3টা কার্বন, তুমি এখানে 3 কার্বন দাও, 3টা 1 2 3। তাহলে তোমার প্রথম কাজ কি,
অ্যালকাইন যৌগ যেহেতু লিখতে বলা হয়েছে তোমাকে, তাহলে তুমি প্রথম কাজ কি করবা, তোমাকে আগে ত্রিবন্ধন বসাতে হবে। তাহলে আমি প্রথমে এই দুই কার্বনের মধ্যে তিনটা বন্ধন আমি বসিয়ে দিলাম। বসানোর পরে এবার দেখো প্রত্যেকটা হাতে আমি হাত ঠিক রাখবো, 3 আর 1 4, 3 আর 1 4, 1 2 3 4। দেখো আমি কিন্তু আমার প্রথমে আমার যে টার্গেট সেটা হচ্ছে কার্বন সংখ্যা কখনোই যেন 4 এর উপরে না যায়। তাহলে কার্বনের হাত কখনো 4 এর উপরে যাতে না যায়। তাহলে 3টা 1টা 4টা। তাহলে এবার বাকি হাতগুলোতে আমি এখানে হাইড্রোজেন বসিয়ে দিলাম। যখনই আমি হাইড্রোজেন বসিয়ে দিলাম তখন দেখো এটা সিকল গঠন হয়ে গেল, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। এভাবে দেখো আমরা পর্যায়ক্রমে সবগুলোই করতে পারবো। পরেরটা দেখো এবার C4 মানে 4টা কার্বন, 1 2 3 4টা কার্বন দিলাম। তাহলে 4টা কার্বন দিলে আগে আমি অ্যালকাইন মূলকের বৈশিষ্ট্য যেটা 3টা বন্ধন দিয়ে দিলাম। এবার দেখো আমি হাতগুলো এইভাবে বসিয়ে দিলাম। এবার বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। তাহলে আমার দেখো গঠনগত দিক দিয়ে আমার সংকেত ঠিক হয়ে যাবে। তাহলে এবার দেখো এই কার্বনের সাথে 3টা হাত, তাহলে এখানে CH3, তাহলে এখানে হবে CH2, এখানে হবে C ট্রিপল বন্ড CH। খুব সহজে দেখো আমরা সিকল গঠন করতে পারছি। এবার পেন্টাইনের দেখো আমরা গাঠনিক সংকেত না করেও করতে পারবো। কিভাবে? যেমন দেখো CH3 আমার এখানে 5টা কার্বন, CH3 এক কার্বন, CH2 দুই কার্বন, CH2 তিন কার্বন। এবার দেখো 4 নম্বর কার্বনের সাথে আমার 3টা বন্ধন দেওয়ার কারণে এখানে কোনো হাইড্রোজেন আমি দিতে পারবো না। আর 5 নম্বর কার্বনের সাথে যেহেতু এখানে 3টা হাত আছে, তাহলে এখানে আমি একটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে পারবো। তাহলে দেখো অতি সহজে তুমি ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপ্টাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন সবগুলো সংকেত তুমি এই গাঠনিক সংকেত আর সিকল খুব সহজে বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা আমি এখানে 4টি করে নমুনা দেখিয়ে দিয়েছি, তোমরা বাকিগুলো অবশ্যই কমপ্লিট করবে। কমপ্লিট করে তোমরা অবশ্যই এগুলো সম্পর্কে ডিটেইলস বিস্তারিত আরো ভালোভাবে তাহলে শিখতে পারবে। তাহলে এবার আমরা এই অ্যালকেন, আমরা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আজকে আমরা যৌগগুলো চিনেছি, এই যৌগগুলোর সম্পর্কে আমরা যে বিস্তারিত আলোচনা করলাম, আমরা এখানে যৌগগুলো চিনেছি, শিকল গঠন শিখেছি, কিভাবে এর গাঠনিক সংকেতগুলো করতে হয় সেগুলো আমরা ধারণা নিয়েছি। এবার আমরা আসি, আমরা এই আমরা যে 3টা আজকে শিখেছি, এই 3টা নিয়ে তোমাদের একটু আমি আলোচনা করব যে এই 3টা যৌগ সম্পর্কে তোমরা কে কেমন শিখেছো সেটা নিজেরা চিন্তা করলে অবশ্যই এর উত্তর তোমরা পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই 3টা যৌগ সম্পর্কে দেখো খুব সহজে তোমরা এখন বলতে পারবে। আমি এখানে 3টা যৌগ লিখব। একটা যৌগ লিখলাম C4H8, আরেকটি যৌগ লিখলাম C3H8, আরেকটি যৌগ লিখলাম C3H4। দেখো 3টা যৌগ লেখা হলো। এখন তোমাকে যদি বলা হয় যে এই 3টা যৌগকে তুমি শিকল গঠন করে দেখাও এবং যৌগগুলো কে কি সেটা তুমি বলো, তাহলে তুমি প্রথমে দেখো আমি এখানে সহজে আমি বলতে পারবো যে কার্বন সংখ্যা 4, হাইড্রোজেন ডাবল, তাহলে এই যৌগটির নাম হয়ে গেল অ্যালকিন যৌগ। অ্যালকিন যৌগ, তাহলে এখানে অবশ্যই কি বন্ধন থাকবে। এবার দেখো এই যৌগটা 3 × 6 আর 2 × 8, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা ডাবলের দুটা বেশি আছে, তাহলে এটাকে বলবো আমরা অ্যালকেন যৌগ। অ্যালকেন যৌগ, তারপরে এখানে একক বন্ধন বিদ্যমান। এবার দেখো এই যৌগটা আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে 3 3 × 6, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা 6 যদি হয় সেখান থেকে দুটা হাইড্রোজেন কম থাকলে সেটাকে আমরা বলি অ্যালকাইন যৌগ। এবার দেখো এই অ্যালকাইন যৌগে আমরা জানি যে এখানে 3টা বন্ধন হবে। এখন তোমাকে যদি বলা হয় যে এই 3টা সংকেতকে তুমি গাঠনিক সংকেত করো বা শিকল গঠন করে দেখাও, তাহলে প্রথমটা দেখো এখানে আমরা যদি শিকল বা গাঠনিক সংকেত করে দেখাই 1 2 3 4, 4টা কার্বন। এই 4টা কার্বনে আমরা জানি যে 2টা বন্ধন হবে, 2টা বন্ধন আমি দিয়ে রাখলাম 3 1 4 2 3 4। এখানে দেখো প্রত্যেকটা হাইড্রোজেন দ্বারা আমরা এখন পূর্ণ করে দেব। তাহলে আমরা হাইড্রোজেন দ্বারা যদি পূর্ণ করে দিই তাহলে এখানে আমার হবে হাইড্রোজেন, এখানে আমার একটা হাইড্রোজেন, এখানে আমার একটা হাইড্রোজেন, এখানে তাহলে সব জায়গায় একটি করে হাইড্রোজেন এখানে ব্যবহার হচ্ছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা এই সিকল সহজে বলতে পারবো CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। দেখো আমরা খুব সহজে এটা সিকল গঠন করতে পেরেছি। এবার দেখো দ্বিতীয়টা, দেখো দ্বিতীয়টা যেহেতু একক বন্ধন বলছে আমরা খুব সহজে পারবো। এখানে 3টা দেওয়া হলো, তাহলে একক বন্ধন হলে আমরা যে গাঠনিক
দিক দিয়ে আমরা বলতে পারবো CH3 CH2 আর CH3। দেখো আমরা C4 এবং কার্বন সংকেত একসাথে করতে পারবো, তাহলে এই হাতগুলোতে অবশ্যই হাইড্রোজেন দিয়ে দিতে হবে। হাইড্রোজেন দিলে আমরা খুব সহজে এটা কাজে গঠন দিকে আলোচনা করতে পারবো। এবার তৃতীয়টা দেখো, এখানে অ্যালকাইন যৌগ বলছে, তাহলে আমরা অ্যালকাইন যৌগটাকে চিনতে পেরেছি। তাহলে অ্যালকাইন যৌগটা কি সেই সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। তাহলে 3টা কার্বন দিলাম, এখানে 3টা বন্ধন দিলাম, এখানে একটা হাত আর এখানে দেখো 3টা হাত। তাহলে বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে দিলাম। এবার বসানোর পরে এখানে দেখো CH3 বন্ড C আর এখানে দেখো 3টা বন্ধন CH। অতি সহজে আমরা এই 3টা যৌগকে আশা করি চিনতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাইড্রোকার্বন সম্পর্কে আমাদের যে সমৃদ্ধ আর অসমৃদ্ধ ছিল, আমরা 3টা বন্ধন শিখেছি এবং আজকে আরো 3টা তোমাদের আমি শেখাবো, অ্যালডিহাইড, অ্যালকোহল আর জৈব অ্যাসিড। আমরা আজকে যে যৌগগুলো যদি চিনতে পারি, নেক্সট ক্লাসে আমরা অবশ্যই রাসায়নিক বিক্রিয়াগুলো যে কিভাবে এরা বিক্রিয়া করে, বিক্রিয়াগুলো আমরা খুব ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবো। তাহলে এইসব শিক্ষার্থীরা আমরা বাকি 3টা যৌগকে আমরা চিনে নিই। তাহলে বাকি যে 3টা যৌগ আছে, এই যৌগগুলোকে আমরা খুব সুন্দরভাবে আমরা চিনবো। আমরা একটু কষ্ট করে হলেও আমরা এইগুলো দেখি। প্রথমে দেখো অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত তোমরা লেখো, অ্যালকোহলের সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেত হিসাবে বলা হবে CnH2n+1 বন্ড OH। এইটা হচ্ছে অ্যালকোহলের একটা সাধারণ সংকেত। তাহলে দেখো এইটাকে আমরা উচ্চারণ করব। দেখো এখানে লাস্টের অক্ষর দিয়ে আমরা মনে রাখতে পারি সহজে। যেমন এইগুলো লাস্টের অক্ষর দিয়ে আমরা কিভাবে মনে রাখবো, আমরা সহজে আমরা যাতে এইগুলো আয়ত্তে নিতে পারি, সহজে যাতে আমরা মনে রাখতে পারি, তাহলে তার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এগুলো আমরা কিভাবে মনে রাখবো। দেখো তাহলে প্রথমটা দেখো আমাদের মিথানল, তারপরে দেখো ইথানল, তারপরে হচ্ছে প্রোপানল, এরপরে দেখো বিউটানল, তারপরে হচ্ছে পেন্টানল। তাহলে এখন আমরা জানি যে অ্যালকোহলের কার্যকরী যে মূলকটা আছে, এই মূলকটা সম্পর্কে আমাদের জানতে হবে। কার্যকরী মূলক, আর এখানে দেখো কার্যকরী মূলক আমরা জানি যে এখানে বন্ড, অক্সিজেনের 2টা হাত থাকবে, তাহলে কি হবে, অক্সিজেনের সাথে এটা কার্যকরী মূলক হিসাবে এখানে কাজ করে, অর্থাৎ বন্ড OH থাকতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। যেমন দেখো মিথানল, তার মানে কি 1 কার্বন, তাহলে তুমি এখানে 1 বসালে দেখো এখানে আসবে আমার CH3 বন্ড OH, এটার নাম হয়ে গেল মিথানল। এরপরে দেখো 2 বসালে হবে C2H5, এটা OH দিলে হয়ে যাবে ইথানল। প্রোপানলে দেখো C3 3 দুগুণে 6, তাহলে এখানে আমার হাইড্রোজেন হবে 7 অর্থাৎ OH, তাহলে হয়ে যাবে প্রোপানল। বিউটানলের সংকেত দেখো C4H9OH, তাহলে এটার নাম হয়ে গেল বিউটানল। তারপরে দেখো পেন্টানল C5, তাহলে এখানে দেখো এটা হয়ে গেল পেন্টানল। এখন এই সংকেতগুলো অনেক সময় পরীক্ষাতে একত্রিত করে তোমাকে পরীক্ষায় সময় প্রশ্ন দেওয়া হয়। কি রকম দেখো, যেমন এইটাকে আমরা বলতে পারি যে CH4O, আবার দেখো এটাকে আমরা বলতে পারি C2H6O, এটাকে আমরা বলতে পারি দেখো C3H8O, এটাকে আমরা বলতে পারি দেখো C4H10O, এটাকে আমরা বলতে পারি C5H12O। তাহলে দেখো এই প্রত্যেকটা যৌগ আমার এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। তাহলে আমরা দুইটাই শিখে রাখবো যাতে আমরা এই যৌগ সম্পর্কে চিনতে পারি। তাহলে আমরা এখানে দেখো খুব সহজে তোমরা এখন ধরতে পারবে যে এখানে আমি যে যৌগগুলো লিখেছি, দেখো একটু খেয়াল করে দেখো যে মিথেন অর্থাৎ অ্যালকেন যুক্ত যৌগের সাথে যদি একটি অক্সিজেন অ্যাড করা হয়, তাহলে প্রত্যেকটা আমার এই অ্যালকোহল গ্রুপের সদস্য হবে। তাহলে অ্যালকোহল গ্রুপের সদস্যদের তোমরা খুব সহজেই চিনতে পারবে যে এই নয়ের সাথে, অর্থাৎ মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল, প্রত্যেকটাকে তুমি
ওএইচ দিয়েও চিনতে পারবে, আবার একত্র যৌগ চিনতে পারবে। এখন দেখো তোমরা এগুলোকে শিকল গঠন করতে পারবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা ওএইচ মূলক থাকবে। তাহলে ওএইচ মূলক থাকলে আমরা খুব সহজে এগুলোকে আমরা এইভাবে শিকলে আবদ্ধ করতে পারবো। তারপর দেখো ইথানল। ইথানলের যৌগটা একটু খেয়াল করে দেখো যে ইথানলে এখানে দুইটা কার্বন আছে। তাহলে তুমি এখানে দুইটা কার্বন দাও, দুইটা কার্বনের সাথে হাতগুলো দিয়ে রাখো, তাহলে চারটা হাত দিলাম। এবার দেখো এখানে আমার কার্যকরী মূলক ওএইচ আগে বসাতে হবে, কারণ কার্যকরী মূলক ছাড়া এই সমগোত্রের শ্রেণী হবে না, মানে এই গোত্রের শ্রেণী হবে না। এই গ্রুপের সদস্য হতে গেলে অবশ্যই ওএইচ মূলক থাকতে হবে। যদি ওএইচ গ্রুপে ওএইচ মূলক যদি তুমি দিয়ে থাকো তাহলে সেটা অ্যালকোহল গ্রুপের সদস্য হবে। এরপর এটা দেখো, এরপরে এইগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে দিই। তাহলে হাইড্রোজেন যদি আমরা বসিয়ে দিই তাহলে এটাকে আমরা শিকল আকারে লিখতে পারবো। কিভাবে লিখবো? CH3 বন্ড CH2 বন্ড OH। তাহলে দেখো কার্যকরী গাঠনিক সংকেত আর শিকল একেবারে একটার সাথে একটা সম্পর্ক ঘনিষ্ঠ। তোমরা খুব সহজেই কিন্তু এটা করতে পারবে যে একটার সাথে আরেকটা কিভাবে সম্পর্ক তৈরি করেছে। তাহলে দেখো এবার দ্বিতীয়টা খেয়াল করে দেখো, আমরা দ্বিতীয়টা যদি করি তাহলে আমরা খুব সহজে শিকলগুলো গঠন করতে পারবো। CH3 CH2 CH2 বন্ড OH। তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল মিথেন ইথেন প্রোপেন, এটার নাম হলো প্রোপানল। তারপরে দেখো যদি আমার এইটা যদি আমার উচ্চারণ করতে হয় তাহলে দেখো CH3 CH2 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 বন্ড OH, তাহলে এটার নাম হয়ে গেল বিউটানল। এবার তুমি কার্বন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা মিলাই দেখো, সবগুলো মিলে যাবে। তাহলে এবার দেখো পেন্টানলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি CH3 CH2 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 বন্ড OH। তাহলে দেখো আমরা খুব সহজে অ্যালকোহল গ্রুপের সদস্যগুলোকে আমরা আমাদের চিনতে পারবো। তাহলে এই যে অ্যালকোহল গ্রুপের যে সদস্যগুলো আমরা এখানে দেখলাম, যে এই অ্যালকোহলের গ্রুপের সদস্য যারা আছে এদেরকে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারবো। তাহলে দেখো আমরা এখন সহজে বলতে পারবো যে অ্যালকোহল কারা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যালকোহল সম্পর্কে ভালো করে বুঝেছো। তাহলে এখন আমরা আর দুটো বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড। তাহলে এখন অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড এই যে দুইটা গ্রুপ আছে, এই দুইটা গ্রুপের সদস্যদের আমাদের চিনতে হবে। তাহলে আমরা যদি এই দুইটা গ্রুপের সদস্য চিনতে পারি তাহলে আমরা এই অধ্যায়ের জন্য যৌগগুলোকে খুব সহজে চিনতে পারবো। তাহলে এবার আমরা আসি অ্যালডিহাইড। তাহলে দেখো অ্যালডিহাইড যে গ্রুপের সদস্য আছে এদের মনে রাখবা যে এদের নামকরণের শেষে ন্যাল ব্যবহার করতে হয়। ন্যাল, তাহলে এইটা দিয়ে আমরা ন্যাল ব্যবহার করতে পারবো। এবার দেখো নামকরণের ক্ষেত্রে আমাদের ন্যাল ব্যবহার করলে আমরা খুব সহজে এগুলো ধরতে পারবো। এবার দেখো এদের সাধারণ সংকেত, তাহলে সাধারণ সংকেত সম্পর্কে আমরা বলতে পারবো CnH2n+1 তারপরে CHO। তাহলে এখানে দেখো এর কার্যকরী মূলক যেটা হচ্ছে, এই কার্যকরী মূলককে আমরা বলতে পারবো CHO। এখন এটাকে আমরা একটু ভেঙে দেখাই তোমাদের সুবিধার্থে। তাহলে এখানে দেখো কার্বনের চারটি হাত অলরেডি এখানে হয়ে গেছে। কিভাবে? কার্বন, এখানে একটা অক্সিজেন, তার সাথে দুটো বন্ধন আছে আর একটা হাইড্রোজেন। তাহলে দেখো এই কার্বনের চারটা হাত এখানে কিন্তু সীমাবদ্ধ আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এবার আসো আমরা এগুলো যৌগগুলোর নামকরণ করি। তাহলে নামকরণের ক্ষেত্রে আমরা একটু দেখি যে এখানে আমরা নামকরণ করব মিথানেল, তাহলে মিথানেল, এরপরে লিখো ইথানেল, এরপরে লিখো প্রোপানেল, এরপরে লিখো বিউটানেল, তাহলে দেখো আমি পেন্টানেল 5টা কার্বন পর্যন্ত আমি লিখছি পেন্টানেল। তাহলে পেন্টানেল, তাহলে দেখো খুব সহজেই তোমরা যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে গেছে। তাহলে এবার দেখো এই যৌগগুলোকে আমরা এখন সংকেত আকারে যদি লিখি তাহলে n এর মান, এখন দেখো এখানে আমাদের খেয়াল রাখতে হবে মিথ, অর্থাৎ মিথা মানে হচ্ছে মিথ মানে এক কার্বন বোঝায়। তাহলে এবার বলো তো, তাহলে এখানে আমরা কত বসাতে পারি? কারণ আমরা মনে রাখবো যে অ্যালডিহাইড গ্রুপের সদস্যদের যে কার্বন সংখ্যা বের করতে বলবে তার একটা কার্বন কম,
এখানে n এর মান ধরতে হবে, না হলে তোমার যৌগটি সঠিক আসবে না। তাহলে দেখো মিথ মানে এক কার্বন, তাহলে মিথ যদি এক কার্বন হয় তাহলে আমি এখানে সংকেতে 0 বসাবো, তাহলে 0 বসালে দেখো আমার আসবে CH, এখানে 0 বসাই তাহলে CH, তাহলে এখানে 0 বসালে আসবে হচ্ছে কার্বন, সংখ্যা আসবে H, অর্থাৎ এখানে আমার H বন্ড CHO, অর্থাৎ এইটাকে আমরা বলি মিথানল বা ফর্মালডিহাইড বলা হয়। এবার দেখো ইথানল, ইথ মানে 2, তাহলে এখানে আমি কার্বন সংখ্যা বসাবো 1, তাহলে এখানে দেখো CnH2n+1, আমি তোমাদেরকে এটা একটু বের করে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ইথ মানে হচ্ছে 2, তাহলে এখানে আমি n এর মান বসাবো হচ্ছে 1 বসাবো, তাহলে H2 × 1 যোগ 1 বন্ড CHO, তাহলে দেখো তো আমার সংকেতটা কি এখানে দাঁড়াচ্ছে CH3 বন্ড CHO, তাহলে এটার নামই হয়ে গেল ইথানল। তাহলে একটা আমি তোমাদেরকে এভাবে দেখিয়েছি, পরেরগুলো ঠিক একই রকম হবে, যেমন প্রোপানল, প্রোপানল হলে বলো তো প্রোপানলের সংকেত কি হবে, তাহলে প্রোপানল মানে প্রোপ মানে 3, তাহলে এখানে 3 যদি হয় আমরা n এর মান বসাবো 2, তাহলে এখানে 2 হলে C2H5 বন্ড CHO, তাহলে দেখো আবার হিসাব করলে দেখো এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, 3 কার্বনই আবার এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে এভাবে আমি পর্যায়ক্রমে যেমন C4H, এখানে 4 হলে H9CHO, তাহলে দেখো এখানে যদি আমরা এগুলো ব্যবহার করি তাহলে আমরা এখানে সহজে বের করতে পারবো। আর এখানে যদি আমরা এখানে রাখি C5H11CHO, তাহলে এখানে 5টা কার্বন, এখানে আমাদের ধরতে হবে 4 কার্বন, আর এখানে ধরতে হবে 3 কার্বন, কারণ 3 আর 4 কার্বন অবশ্যই হতে হবে। যেমন দেখো আমরা এবার যৌগগুলো একটু চিনে নিই, এখানে মিথানল মানে 1 কার্বন, ইথানল মানে দেখো এখানে 1, এখানে 1 কার্বন, আর এখানে 1 কার্বন, 2 কার্বন, প্রোপানল মানে 3 কার্বন, 2 আর 3 কার্বন, বিউটানল মানে দেখো 3 আর এখানে 4 কার্বন, পেন্টানল মানে 5, তাহলে এখানে 4 কার্বন, এখানে 1 কার্বন, তাহলে এখানে আমার 5 কার্বন প্রকাশ করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এখন দেখো খুব সহজেই এই যৌগগুলোকে আমরা চিনতে পারবো কিভাবে দেখো। তাহলে আমি তোমাদেরকে যেটা শেখানো হলো যে ইথানল CH3 বন্ড CHO, এবার এই যৌগগুলোকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমাদের একটা প্রকাশ পাবে, আমরা এগুলো গাঠন সংকেত করতে পারবো। যেমন দেখো ইথানল দিয়ে একটা করে দেখাই, এখানে ইথানল মানে হচ্ছে তোমার 2টা কার্বন, তাহলে আমি এখানে 2টা কার্বন দিলাম, ইথানল অর্থাৎ 2 কার্বন, তাহলে 2 কার্বন যখন হবে তখন আমার এই হাতগুলো অবশ্যই আমাকে দিয়ে দিতে হবে, কারণ এখানে একক বন্ধন। তাহলে এখানে যদি আমার 2 কার্বনই হয় তাহলে দেখো এই কার্বনের সাথে আমার এই কার্যকারী মূলকটা বসাতে হবে, আমি কিন্তু ত্রিবন্ধন এইগুলো একগুলো ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমি কি বসাবো CHO, তাহলে এর মধ্যে দেখো এখানে আমার 4টা হাত অলরেডি প্রকাশ পেয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই হাতে 3টা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম, তাহলে দেখো আমার CH3 বন্ড CHO হয়ে গেল। এবার পরেরটা খেয়াল করে দেখো, আমি বিউটানল দিয়ে তোমাদের করে দেখাই। বিউটানল এখানে দেখো 3 কার্বন আর এই একটা 4 কার্বন, বিউট মানে 4 কার্বন, তাহলে আমি 4টা কার্বন লিখলাম 1 2 3 4। এবার 4টা কার্বনে আমি এইগুলো সবগুলো হাত দিব, কারণ এর কার্যকরী মূলকটা হচ্ছে CHO আমার বসাতে হবে, ওই CHOটাই হচ্ছে এর প্রধান কার্যকরী মূলক। তাহলে এই কার্যকরী মূলক সম্পর্কে আমাদের সঠিক তথ্য জানতে হবে। তাহলে এবার আমরা এইগুলোতে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার হাইড্রোজেন দেওয়ার পরে দেখো প্রত্যেকটা আমরা হাইড্রোজেন অ্যাড করে দিলাম। তাহলে এখন দেখো তো এইটা যদি সিকল গঠন করি তাহলে আমাদের হবে কি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CHO, তাহলে দেখো এটার নাম হয়ে গেল বিউটানল। তাহলে এভাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা গাঠনিক সংকেত আর সিকল এইভাবে তোমরা গঠন করতে পারবে। এবার আমরা আসি, চলো এবার আমরা যাব জৈব অ্যাসিড সম্পর্কে তোমাদের একটা ধারণা দেব। তাহলে তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো করবে, বাড়ির বাসায় বসে বসে তোমরা এগুলো সিকল গঠন এবং এর কার্যকরী মূলকগুলো অবশ্যই দেখাবা। এবার দেখো আমরা আসি জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডে সবসময় দেখো এখানে কার্যকারী এদের যে সাধারণ সংকেত আমরা খেয়াল রাখি, সাধারণ সংকেত, এই সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 CH, এইটাকে আমরা কার্যকারী মূলক বলে থাকি সাধারণ সংকেত। এই সাধারণ সংকেতের মধ্যে এদের মধ্যে কার্যকারী মূলকটা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে দেখো কার্যকরী মূলকটাকে আমরা বলতে পারবো
বন্ড সি ডবল এইচ, এই মূলকটা থাকলে আমরা সেটাকে জৈব অ্যাসিড বলতে পারবো। তাহলে জৈব অ্যাসিডের মধ্যে দেখো আমরা কার্যকরী মূলকটাকে একটু ভেঙে দেখাই। এখানে দুইটা অক্সিজেন আছে, তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তার সাথে একটা হাইড্রোজেন, অর্থাৎ এটাই হচ্ছে এর কার্যকরী মূলক। তাহলে এবার আমরা আসি, এই জৈব যৌগের নামকরণ করতে গেলে আমাদের ওইক উচ্চারণ করতে হয়, ওইক। তাহলে আমরা এখানে বলতে পারবো ইথানোইক, মিথানোইক, অর্থাৎ মিথানোইক, ইথানোইক। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি ইথানোইক, ইথানোইক অ্যাসিড। এরপর দেখো প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। এরপর দেখো বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, তাহলে বিউটানোইক অ্যাসিড। তারপর হচ্ছে পেন্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, হেপ্টানোইক অ্যাসিড, অক্টানোইক অ্যাসিড, ননানোইক অ্যাসিড, ডেকানোইক অ্যাসিড। এভাবে আমরা অ্যাসিডগুলো আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা ওই এখানে দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা যেভাবে আমরা বের করে নিয়ে আসছি, আমার জৈব অ্যাসিডের ক্ষেত্রে সেভাবে বের করতে হবে। ইথানোইক মানে 2 কার্বন, তাহলে এখানে আমি 1 বসাবো, তাহলে এখানে আমার হবে CH3 বন্ড C ডবল H, এটার নাম হয়ে যাবে ইথানোইক অ্যাসিড। তাহলে ইথানোইক অ্যাসিড। প্রোপানোইক যখন হবে তখন দেখো এটা যখন আমরা এখানে 2 বসাবো, অর্থাৎ প্রোপা মানে 3, তাহলে আমার এখানে বসাতে হবে কত 2, তাহলে প্রোপা মানে 3, অর্থাৎ আমার কার্বন সংখ্যায় বসাতে হবে 2, তাহলে C2H5C ডবল H, তাহলে এটা দেখো হয়ে গেল প্রোপানোইক অ্যাসিড। এবার বিউটানোইক, বিউট মানে 4, তাহলে আমরা এই সংকেতে বসাবো 3, তাহলে C3H7C ডবল H, তাহলে এটার নাম হয়ে গেল বিউটানোইক অ্যাসিড। তাহলে দেখো এখানে 3 আর 1 4, তাহলে 3 1 4 যদি আমরা ধরি, কার্বন হচ্ছে 4টা, হাইড্রোজেন হচ্ছে 8টা, তাহলে C4H8O2, অর্থাৎ এই যৌগটাকে আমরা বলতে পারবো যে জৈব অ্যাসিড যৌগ। তাহলে এই যৌগগুলোকে যদি আমরা একসাথে লিখি, তাহলে দেখো একসাথে লিখলেও আমাদের এটা প্রকাশ হবে কি যে C2H4O2। আবার দেখো এই যৌগটার সাথে যদি আমরা লিখি C3H6O2, আবার দেখো এই যৌগটা যদি আমরা একসাথে লিখি C4H8O2, তাহলে দেখো এই যৌগগুলো দিয়েও যদি কখনো আমাদের প্রশ্ন আসে তাহলে আমরা ধরতে পারবো। কেন? এখানে দেখো সবগুলো প্রথম দিকে একটু খেয়াল করে দেখো অ্যালকেন যুক্ত, তার সাথে 2টা অক্সিজেন থাকলে সেগুলোকে জৈব অ্যাসিড বলা হয়। তাহলে 2টা অক্সিজেন থাকলে সেগুলোকে আমরা কি বলতে পারবো? জৈব অ্যাসিড বলতে পারবো। তাহলে এখানে আমরা যদি গাঠনিক সংকেত করি, তাহলে দেখো বিউটানোইক অ্যাসিড, আমি যদি এটা গাঠনিক সংকেত করি, বিউটানোইক অ্যাসিডের 4 কার্বন, 1 2 3 4। এবার দেখো 4 কার্বন হলে আমার 1 কার্বনের সাথে C ডবল H আগে বসিয়ে নিতে হবে, তারপর আমি বাকিগুলোতে এভাবে হাত দিয়ে সংকেত পূরণ করতে পারবো হাইড্রোজেন দ্বারা। তাহলে যখনই আমি হাইড্রোজেন দ্বারা এগুলো পূরণ করতে পারবো, তখন এই যৌগটা আমার ট্রিপল গঠন হয়ে গেল, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ডবল H। অতি সহজে আমরা জৈব অ্যাসিডগুলোকে আমরা চিনতে পারবো। তাহলে দেখো আমরা জৈব অ্যাসিড সংকেতগুলোকে, এর গাঠনিক সংকেত, এর শিকল গঠন, এর যৌগগুলোকে কিভাবে দেখো বের করে আনছি আমরা। আগে আমাদের চিনতে হবে এই যৌগগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এই 6টা যৌগকে তোমাদের ভালো করে চিনতে হবে। তাহলে 6টা যৌগকে চেনার জন্য আজকে আমরা একটু কিভাবে করি আমরা, তাহলে এই 6টা যৌগকে আমরা কিভাবে দেখো প্রকাশ করব। তাহলে 6টা যৌগকে আমরা খুব সহজে দেখো চিনতে পারবো কিভাবে। তাহলে আজকে আমরা এই যৌগগুলোকে চিনে নিতে হবে, কারণ নেক্সট ক্লাসে তোমাদের বিক্রিয়া শেখানো হচ্ছে রাসায়নিক এই বিক্রিয়াগুলো কিভাবে